হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে গতকালকে তো কোনো ভিডিও করিনি, তার কারণটা তো তোমরা জানোই। আগের দিন যে ছেলেকে ভ্যাকসিন দিয়েছে, তো তারপরে কিন্তু আমি কোনো রকমভাবেই ভিডিও করতে পারিনি। না, বাহানা বলবো না, এগুলো হচ্ছে পরিস্থিতির শিকার, বুঝেছো? সবাই হয়তো পরিস্থিতি ঠিকমতো মানে সামলে নিতে পারে, কিন্তু আমি সামলাতে পারি না। মানে সামলাতে পারি না, সত্যি পারি না, যেটা পারি না। কারণ ছেলে এখন অনেকটা ছোট, আমার সব কিছু করে ওঠা না একটু চাপের হয়ে গেছে। আর কালকে তো বাবু এত জ্বালিয়েছে, যেহেতু ওকে ইঞ্জেকশান দিয়েছে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। তো কোনো রকমভাবে আমি যে কিভাবে রান্না খাওয়া সারাটা দিন করেছিলাম, তোমাদের বলে বোঝাতে পারবো না। কোল থেকে তো নামছেই না, আর সারাক্ষণ কোলে শুয়ে আছে। তো ওইভাবেই গোটা দিনটা মোটামুটিভাবে কাটিয়েছি। বিকেলের পর থেকে গিয়ে একটু ঠিক হয়েছে। তোমাদের কমেন্ট দেখে আমি তখন বুঝলাম যে আচ্ছা, এটার জন্য ওষুধ খাওয়াতে হয়। আমি অনেক পরে গিয়ে ওষুধ খাইয়েছিলাম, জানো তো। তো দিদি আমাকে বলেছিল যে বোন, জ্বরের ওষুধ খাইয়ে দে। আমি জ্বরের ওষুধ খাইয়েও ছিলাম। তোমাদের সঙ্গে যখন লাস্ট ভিডিওটা শেয়ার করলাম, তখন ওকে জ্বরের ওষুধ খাইয়েছিলাম। দিদি এসছিল, বাবা এসছিল, জ্বরের ওষুধ খাইয়েছি। কিন্তু ও তো ব্যথায় হাত দিতেই দিচ্ছিল না। তোমাদের কমেন্ট দেখলাম, এক দিদিভাই ওখানে কমেন্ট আমাকে করেছিল যে ওখানে একটা জেল টাইপের মলম দিলে নাকি ব্যথাটা কমে। তো আমি আবার আমার দিদিকে বললাম, দিদি আবার গিয়ে ওষুধের দোকান থেকে, হ্যাঁ সত্যি, একটা মলম নিয়ে এসছে। কালকে তোমাদের দেখাবো ওটা কী মলম। তো ওটা নিয়ে এসছে, আনার পরে ছেলের তো যেখানে ইঞ্জেকশন দিয়েছিল, ওটার চারিপাশ থেকে কিন্তু মলমটা দেওয়া হয়েছে। তারপরে আমার দিদিকে যখন বললাম, আমার দিদি বলল হ্যাঁ, ওই মলমটাও দেওয়া যায়, ওটা দিলে একটু আরাম পায়, ব্যথাটাও তাড়াতাড়ি কমে। তারপরে দেখলাম না, ছেলে বিকেলের পর থেকে একটু ঠিকঠাক ছিল, জ্বরটাও আর আসেনি, তো ঘ্যান ঘ্যান করছিল, সেটাও আর করছিল না। তো মোটামুটি ঠিকঠাক ছিল। আর আগের দিন তো রাত্রিবেলায় একদমই ওকে কোল থেকেই নামানো যায়নি, ঘুমাচ্ছিলই না। তোমাদের দাদাভাই তো বাড়ি ছিল না, তোমরা তো জানোই। তো পরের দিনকে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই বাড়ি এসছে। তোমাদের দাদাভাই গেছিলো এই দিন দশেকের জন্য কৃষ্ণনগরে কাজে। তো আমি যেহেতু তোমাদের সঙ্গে পরপর ভিডিওগুলো শেয়ার করিনি, তাই তোমাদেরকে বলাও হয়নি। তোমাদের মনে হয় বলেছিলাম যে তোমাদের দাদাভাই বাড়ি নেই। তো প্রায় কিন্তু দিন দশেক পর তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা বাড়ি এসছে। আর বাড়ি আসা মানেই বুঝতেই পারো, রাত্রি মানে যেহেতু থেকে কাজ করছিল, তো জামা কাপড় টাপড় সবই নোংরা, কারণ ওদের কাজটা তো আর অফিসে বসে না। ওদের কাজটা হচ্ছে হাতুড়ি পিটিয়ে পয়সা ইনকাম করতে হয়, অনেকটা পরিশ্রমের কাজ। তোমাদের দাদাভাই নিজের হাতে কাজ করে, তো নিজের হাতেও কাজ করে, আবার লেবাররাও করে, মানে সময় বুঝে, বুঝেছো? তো সেই কারণে কিন্তু জামা কাপড় ওর প্রচুর নোংরা হয়। যখন ও বাইরে কাজ করতে যায়, তখনই কিন্তু ওর অনেক জামা কাপড় থাকে। আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, যেহেতু জানতাম কাজের দিদি আসবে, তারপরে আমাদেরও অনেক জামা কাপড় কাচার আছে। তো উনি আসার আগে সমস্ত কেচে ধুয়ে পরিষ্কার করে নেব। গরম জল করলাম, ভাগে গরম জল করেছি, 2 গামলা, প্রায় 3 গামলা মতো গরম জল করেছি। কারণ এমনি শীতকাল, জামাকাপড় অনেক বেশি, আর ও তো কাঁথা কম্বল এগুলো সব নিয়ে গেছিলো, ওগুলোকে সবই কেচে দেব। তো বাইরের জিনিস বুঝতেই তো পারো, রাস্তা মানে শুয়েছে ঠুয়েছে, রাস্তাঘাট থেকে এসছে, ওইগুলো আবার ঘরে ব্যবহার করতে না আমার কোনো সময় মন চায় না। তবে ভারী ভারীগুলো আমি কাচবো না, হালকাগুলো আমি কাচবো 1 বালতি মতো। আর তোমাদের দাদাভাই ভারীগুলো কাচবে। তো দেখো, এদিকে বাসি কাজ বলতে তো ঘরটা সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে এখন তো কাচা প্রত্যেক দিনই যেন মানে বালতিকে বালতি কাচা হচ্ছে। শীতকালে দেখবে এমনিই একটু কিন্তু জামা কাপড় নোংরাও হয় বেশি, আর জামা কাপড়ও কিন্তু একটু বেশিই হয়। তারপরে তো এক্সট্রা এখন আমার ছেলে আছেই, 1 গামলা করে প্রত্যেক দিন কিন্তু ওর জামা কাপড় বেরায়। কারণ ওই যে তোমাদের বলি না, যখন ও ঘুমায় আমি তখনই হাগিসটা ব্যবহার করি। তাছাড়া কিন্তু আমি ন্যাকড়া কাঁথা মানে এই কাপড় ছেঁড়া কাঁথা এগুলোর ওপরেই ওকে রাখি। কারণ বেশি একটা হাগিস পরানো কিন্তু বাচ্চাদের একদম ভালো না। এই যে দেখো, সকালবেলাটা যেমন ঘুম থেকে উঠলো, এই যে মেয়ে ওকে মুখ টুক পরিষ্কার করে দিয়েছে, আমি খাইয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু এই সময়টা আমি ওকে একটা হাগিস পরাই। কারণ এই যে মেয়ে নিয়ে গেল ওকে রোদ্দুরে, একটু রোদ্দুরে দাঁড়াবে, রোদটা গায়ে লাগতে না লাগতে ও কিন্তু ঘুমিয়ে পড়বে।
এই বাজে এখন 9:30, এখনও বাজেনি, জল যায়নি, এখনও জল আছে। তো না, অনেকটা বেজে গেছে। তখনের পরে আমি জামাকাপড় মেললাম, বাবানেরগুলো মেললাম, সব কিছু মেলে ঠেলে ঘরে ঢুকলাম। তোমাদের দাদাভাই চা করলো আরেকবার, কারণ আজকে অনেক সকালবেলা তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছিল, তারপরে আবার আরেকবার চা করলো, চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম। খাওয়ার পরেই দেখি 9:30 বাজে, তখন দিদি ফোন করেছে যে কাজের দিদি আসবে না। এরপরে বলো কার না মাথাটা তখন গরম হয়। আমার তো বাসন কোসন এক গাদা জমে যায়। কারণ কি বলো তো, আমি তো আর ধুই না, ধোয়ার টাইম পাই না। তাও মাঝে মাঝে খুচখাচ বাসনগুলো বেসিন থেকে ধুয়ে নিই, কিন্তু আগের দিন যেহেতু বাবানের কোল থেকেই নাবছিল না, তো আমি কিচ্ছু ধুতে পারিনি। ঘরে একটা থালা পর্যন্ত ছিল না, সব বাসন মোটামুটি বাইরে বেরিয়ে গেছে। তার মধ্যে আমার এত রাগ উঠছিল, তোমাদের কি বলবো। দিদি দেখলো যে আগের দিন এই পরিস্থিতি গেছে, তো দিদি আজকেই হুট করে কামাই করলো, তারপরে আবার না বলে ছুটি করলো। বলে ছুটি করলে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু বুঝতেই পারো বাচ্চার ঘরে যদি একার সংসারে সব কিছু একা সামলাতে হয়, তখন যদি মানে কাজ করার যারা থাকে তারা যদি না বলে ছুটি করে, কতটা অসুবিধা হয়। আমারও পরিস্থিতিটা তাই হয়েছে। দেখো, এক ঝুড়ি পুরো উবুটুবু আমি বাসন মেজেছি। কি করব, যেই উনি ফোন করে বলল আসবে না, তো তোমাদের দাদাভাই বলল সকাল থেকে তো চা খেয়েছো, বিস্কুটও খাওনি, কখন খাবার হবে কি হবে না ঠিক নেই। এখনও দেখো এক বালতি কাচার পড়ে আছে, তোমাদের দাদাভাই কাঁথা কম্বল কাচবে সেগুলো পড়ে আছে, এদিকে আমাদের সকালের জলও চলে গেছে। কিভাবে যে দৌড়ে পারি না, সকালবেলাটা কিভাবে যে চলে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না। একটার পর একটা কাজ করতেই থাকি, তাও যেন কাজ আর শেষ হয় না। তার মধ্যেই উনি বলেছে আসবে না, ভাবলাম না আগে বাসন মাজি, কারণ বাসনটা যদি না মাজি রান্না খাওয়া এখন কিছুই হবে না। সকালের খাবার টাবার বানাতে হবে, কিচ্ছু হবে না। ওদিকে দেখো এক ঝুড়ি কিন্তু আমি পুরো বাসন মাজলাম। তো এখন বাসনগুলোকে এখানে উপরে তুলে দেব, এরপরে আমি জামা কাপড়গুলো কাচবো। কারণ রোদেরও তো এখন কোনো ঠিক নেই, এই রোদ্দুর ওঠে, এই মেঘলা করে যায়। আর আমাদের ছাদের ওপর দিকেও না খুব একটা ভালো রোদ থাকে না, জানো তো। মানে এই পাশেও একটা দোতলা বাড়ি, পেছন দিকেও একটা দোতলা বাড়ি। তো যদি সকাল সকালে একটু জামা কাপড় কেচে না মেলা হয় না, জামা কাপড়গুলো শোকায় না। আর শীতকালে জামা কাপড়ে তুমি ভেজাও আর যতই সার্ফ দাও, সার্ফ কিন্তু আর মনে হয় না। মানে আমার এখন এত পরিমাণে সার্ফ লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাই তাই বলে, এই তো 500-র একটা প্যাকেট আনলে শেষ হয়ে গেল। তো আমাদের জামা কাপড় থাকে, বাবানের প্রত্যেক দিন কাচা থাকে, সেই সব কাঁথা কাপড় থাকে। তো সব মিলিয়ে মিশিয়ে প্রত্যেক দিন কিন্তু অনেক জামা কাপড় বেরায়। সেই কারণে কিন্তু আমি কি করি বলো তো, একেবারে একটা করে 500-র প্যাকেট সার্ফ নিয়ে আসি। তো তারপরেই আমি ওইভাবেই কিন্তু কাচি। তো প্রত্যেক দিনই আমার বহুত কাচা থাকে, কাচতে কাচতে এখন যেমন মানে আর দিশে করে উঠতে পারি না। সকাল সকাল যদি একটু কাচাটা হয়ে যায়, জামা কাপড় নিয়েও চিন্তা করতে হয় না। গুলো কিন্তু আমাদের বাড়িতে আছে, আর এদিকে আমি কাচতে বসেছি, আর তার মধ্যেই দেখলাম নোংরার গাড়ি চলে এসছে। নোংরাটাকে কিন্তু দিয়ে দিলাম, মানে এই বাবানের হাগিস আর টুকিটাকি যা আমাদের নোংরা থাকে। নোংরার বালতির ঢাকনাটা আমার ফেটে গেছে। তো সেই কারণে প্যাকেটে প্যাকেটে করে রেখে দিই, ওই দাদা আসলে গাড়িতে দিয়ে দিই। তো দিয়ে দিলাম, গুলুকে দিয়ে পাঠিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি জামা কাপড় কেচেছি, আর ওই দিকে কাঁথা কম্বল ভেজানো আছে, ওটা আমি এখন আর ধরবো না, এইগুলো কাচবো। আর জল চলে গেছে, সকালবেলা 9:30টার সময় জল চলে গেছে। এখন আবার ওই 10:30 মতো বাজে, এখন আবার কিন্তু জল চলে আসার টাইম। এর মাঝখানে টুকিটাকি কিন্তু আমি অনেক কাজ করেছি, ভেবো না যে বসেছিলাম। অনেক কাজ করেছি, সংসারের কাজের তো আর শেষ নেই, একটার পর একটা করতেই আছি, কাজ আরও শেষ হচ্ছে না। আরও এত জামা কাপড় জমেছে, কারণ আগের দিনকে যেহেতু মানে বাবানকে ইঞ্জেকশন দিতে নিয়ে গেছি, পরের দিনকে কাচাকুচিগুলো করতে পারিনি, সেই কারণে কিন্তু আজকে অনেক পরিমাণে কাচাকুচি। কোনো কাজের অভ্যাস যদি একবার চলে যায় না, সেই কাজ করতে খুব কষ্ট। আমার যেন কোমর পিঠ আর কিচ্ছু নেই। বাসন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প স্বল্প করে মেজে ফেললে ঠিক আছে, মানে কালকের থেকে যা বাসন জমেছে, কারণ কালকে আমি একটু তাড়াহুড়োতে ছিলাম, দেখেছো ভিডিও ছাড়তে পারিনি, কারণ কালকে আমি ফিরেছি অনেক রাত্রিবেলায়, আর সারা দিন না মানে এত পরিশ্রম গেছে, কালকে আর শরীর দিচ্ছিল না। অন্যদিনকে আমি টুকিটাকি বাসন টাসনগুলো না বেসিন থেকে ধুয়ে ফেলি, বড় বড় বাসন কোসনগুলো সেগুলো থাকে। আর কালকে সেই সকাল 10টার থেকে মানে দিদি কাজ করে গেছে, আমরা সকালের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব বাসন জমেছিল। আর আমি 100 দিন দিদিকে বলেছি যে আমাদের বাড়িতে কামাই করলে না একটু আগের দিন বলতে। সকালবেলা তখন কটা বাজে, 9টা, মানে
8:30 9:45 বাজে তখন ফোন করেছে। আর এমনিই আমি উঠেছি আজকে দেরি করে, কারণ আমি উঠেছি তোমাদের দাদাভাই একবার সকালে চা বসিয়েছে, আর ও যেহেতু চলে এসছে সকালবেলা জানোই চা বসিয়ে দিয়েছে। চা খেয়ে তারপরে দেখলাম ছেলে উঠে গেছে। তো ছেলে উঠে যাওয়ার পরে ওকে একেবারে খাইয়ে পরিষ্কার করে বিছানা থেকে নামতে নামতে আমার বেজে গেছে 9:45। এইবার বলো, তোমরা অনেকেই বলো না যে তোমার এত কাজ করার কি দরকার, এত পিটপিটানি করো, এত কাজ করো। এই কাজগুলো না করলে চলবে? আগে জল থাকতে থাকতে আমি ছেলের কাঁথা কাপড় ধুয়েছি, ঠাকুরের বাসন মেজেছি, জল ভরে রেখেছিলাম। আমি কাঁথা কম্বলগুলো কাচার রিস্ক নিলাম না, এক গামলা আমি কেচে ফেলেছি। তোমাদের দাদাভাই ওর জিন্সের প্যান্টটা আর কাঁথা কম্বল আছে সেগুলোকে কাচবে। জল আসেনি এখনও, 10:30 বাজতেই যায়। আর এদিকে মেয়ে বসিয়েছে সকালের খাবার। ঘর দুয়ার আমার সব গোছানো বাকি, এটা পরে করব। ভাবলাম আগে কাঁচা ধোয়া করে মেলে আসি। ছেলেরগুলো ছাদে মেলে দিয়েছি, আমাদেরগুলো এবার কেচে মেলে দিই, কারণ শীতকালের বেলা তো এমনি 10:30 বাজে, রোদ্দুর পড়ে না সারাদিন বাড়িতে, তো সেইভাবে জামা কাপড়ও শোকায় না। এখন আমি কেচে আগে এগুলো মেলে দিই, আজকে যতটা শোকাবে শোকাবে, কালকে আবার শোকাবে, চিন্তা নেই। কালকে এমনিতেই তোমাদের দাদাভাই বাড়ি থাকবে, আজকে ও বেরাবে, কালকে ও বাড়ি থাকবে। কালকে আমার এক্সট্রা অনেক কাজ আছে, এগুলো অনেক দিন ধরে ভাবছি করব, কিন্তু করতে পারছি না সময়ের অভাবে। তো সেই কারণে ভাবছি আজকে তো হবে না, আজকে এদিকের কাজ হয়ে গেল। দিদি না আসলে, কাজের দিদি যদি আসতো তাহলে আজকেই করতাম। আর সকালের খাবার বলতে তোমাদের দেখাচ্ছি আমাদের কি আজকে সকালের খাবার। মেয়ে বসিয়েছে, আমি টাইম পাইনি, আমি ওদিকে মাজা ঘষা করছিলাম, কাঁচা ধোয়া করলাম, মেয়ে বসিয়ে দিয়েছে। আজকে হচ্ছে আমাদের গোবিন্দভোগ চালের ফেনা ভাত। তোমাদের কাদের কাদের পছন্দ এটা? আমাদের কিন্তু ঘরের সবার খুব এটা পছন্দের। কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছে মেয়ে, আর এদিকে আলু সেদ্ধ আছে। আলু সেদ্ধটা পেঁয়াজ ধনেপাতা এগুলো দিয়ে মাখা হবে, কাঁচা সর্ষের তেল। আর গোবিন্দভোগ চালের ফেনা ভাত কিন্তু দারুণ লাগে, ওপরে একটু ঘি ছড়িয়ে। সকালবেলা আর অন্য কিছু করার মতো আমার টাইম নেই, এই খাবারটাই আজকে সকালে। আর রান্নাঘরের কাজ টাজ সব বাকি রয়েছে। দেখো এখানে, এ বাবা তোর বাবা হাঁড়ি দেয়নি কেন? আচ্ছা, হাঁড়ির মধ্যে অল্প ভাত আছে, ঠিক আছে দেখছি। এদিকে চায়ের বাসন কোসনও সব ধোয়া বাকি। দেখো রান্নাঘরের অবস্থা, দেখি আমার রান্নাঘরের অবস্থা, ছেলের বোতল টোতল সব ধোয়া বাকি। এই যে এরকমভাবে রয়েছে, গোছাগাছির কাজ আমি পরে করব। আমার মনে হচ্ছে জল চলে এসছে। সকালবেলা ছেলে এক ঝাপটি তো ঘুম দিয়েছে, অনেক দিন পর ওর বাবাকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। এখন এত বুঝতে শিখে গেছে, কালকের থেকে যে কি জ্বালাচ্ছে, মানে নিচে শুচ্ছে না, ঘুমাচ্ছে না, ওর বাবার কোলে করে ঘুরছে এখন বাইরে। আর আমি দেখো আজকে কিছু গুছিয়ে উঠতে পারিনি, ছেলে এক ঝাপকি ঘুম দিয়েছিল, তাড়াতাড়ি করে আমি বিছানাটাকে কোনো রকম ঝেড়ে দিয়েছিলাম, ও শুয়ে ঘুমাচ্ছিল। ঘুম কম, অস্বস্তি বেশি শরীরে, সেটাই ছিল। আর এই যে আমার সব কিন্তু গোছাগুছির কাজ বাকি, এগুলো পরে করব, কারণ যেহেতু ঘরদোর আমাকেই মুছতে হবে, এগুলো পরে করব। ঠিক আছে চলো, এবার আমি জামা কাপড়টা ধুয়ে আসি, ধুয়ে মেলে দিই। ওই দেখো তোমাদের দাদাভাই নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে নিয়ে আসো একটু। আগে না বাইরে গেলে সূর্যের আলোতে না ঘুমিয়ে পড়তো, চোখ বন্ধ করতো, আর এখন দেখো, দেখেছো গটগট করে তাকিয়ে আছিস, ঘুম নেই, ঘুম পাচ্ছে না, ফোন দেখছে। দেখেছো এরমভাবে তাকিয়ে আছে, শুধু ঘুরবে এখন, শুধু ঘোরার নেশা। কি কি হয়েছে এখন? আগে রোদ্দুরের দিকে নিয়ে গেলে চোখ বন্ধ করে দিত, ঘুমিয়ে যেত, কিন্তু এখন আর ঘুমায় না, দেখো গটগট করে তাকিয়ে আছে। ঠিক আছে চলো, ওই যে জল চলে এসছে, এবারে আমি এই কটা ধুয়ে আসি, ভাতটা ততক্ষণে হোক, সকালের খাবার খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই কাঁথা কম্বল কাচবে। এখন ওই ছেলেকে রাখবে, কারণ মেয়ে বসেছে পড়তে, এখন মেয়েকে ডিস্টার্ব করা যাবে না। এই যে মেয়ে বসেছে পড়তে, কারণ মেয়ের তো আর কতদিন বাদেই পরীক্ষা, তোমরা জানোই। আর আমি আমার মেয়েকে দিয়ে সেরকম কোনো কাজ করাইও না, তোমরা খুব চিন্তা করো। তো সেই কারণে এখন ওর পড়ার সময়, ওর বাবা যেহেতু আছে নিক, আমি ওদিকের কাজ করে এসে ওকে আবার একটু খাইয়ে শোয়াবো। চলো এবার আর বকবক না করে এই কাজটুকু করে আসি। এখন না ছেলে যতই ছোট হোক, ছেলেকে আমি কিন্তু রেখে রেখে যেন তো একটু বেরিয়ে যাই। এই অভ্যেসটা বাচ্চাদের করানো খুবই দরকার। আর যেহেতু আমার ছেলে খুব একটা ব্রেস্ট ফিডিং করেও না, তো সেই কারণে কিন্তু আমি এখন ছেলেকে রেখে রেখেই বেরিয়ে যাই। ন্যায় মনার কাছে থাকে, ন্যায় ওর বাবার কাছে থাকে, আমি আমার প্রয়োজনের কাজগুলো মেটাই। কারণ কি বলো তো, যেই কাজগুলো তুমি বাইরে গিয়ে সুন্দর করতে পারবে, সেইটা সবাই কিন্তু করতে পারবে না। আমাদের ঘরে হচ্ছে তাই, বাইরের ম্যাক্সিমাম কাজগুলো আমিই কিন্তু সামলাই, মানে সামলাতাম। এই কয়েক মাস, মানে ছেলে পেটে আসার সময় থেকে, যবে থেকে জানতে পেরেছিলাম তবে থেকে কিন্তু আমার বাইরে বেরোনোগুলো একদমই বন্ধ হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই তো আমাকে একা একা কোনো জায়গায় যেতেই দিত না। কিন্তু এখন আমি অনেকটা সুস্থ, ছেলেও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে ছেলে দেখো প্রায় 3 মাসে পড়েই গেছে, পড়তেই চললো 3 মাসে।
2.5 মাস মতো চলছে ছেলের। তো দেখতে দেখতে কিন্তু ছেলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমিও আমার দৈনন্দিন জীবনে সেই আগের জীবনে মানে আগের যেই কাজগুলো আমি করতাম সেগুলো কিন্তু আস্তে আস্তে ফিরিয়ে নিয়ে আসছি। দেখো এই টুকিটাকি যেগুলো বাইরের কাজ থাকে, কত রকমই তো কাজ থাকে, তো আমি সেই কারণে বেরিয়ে যাই। তো সুন্দর কিন্তু ছেলে থাকে, তোমাদের দাদাভাইয়ের কাছে থাকলে তো আমার কোনো চিন্তাই করতে হয় না। শুধু ওকে একটু পেটটা ভরে খাইয়ে দিলে আর কোনো অসুবিধা নেই। আর দেখো ওকে তো নিয়ে তোমাদের দাদাভাই বাইরেই আছে, আমার কোনো চিন্তা নেই। এখন কিন্তু আমি আস্তে ধীরে কাজগুলো করছি। আগে সকালবেলা খেয়ে নিলাম, বললামই গরম গরম খাবারটা। গোবিন্দভোগ চালের ফেনা ভাত কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। সেই কারণে মেয়েই ভাতটা বাড়লো, মেয়ে আলু সেদ্ধ মাখলো। আজকে পুরো সকালের খাবারটা আমার মেয়েই করেছে। তো আমি কি করলাম, জামা কাপড় মেলে এসে আগে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবারে কাজ করছি ঘরটা গোছানোর। এই কাজগুলো দেখো আমার সকালবেলা কত তাড়াতাড়ি হয়ে যায়। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30, 12:30 মতো বাজতেই যায়, না 12টা মতো বাজতে যায়। কারণ এই ঘরদুয়ারটা গুছিয়েই আমি আর ঝাড় দিইনি, ছেলেকে বসে গেছিলাম তেল মাখাতে। ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি আবার কিন্তু ঘর ঝাড়া মোছা করেছি। রান্না করার আজকে আর টাইম হলো না, কারণ বুঝতেই পারছো এক্সট্রা এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। তাই তোমাদের দাদাভাই আজকে সকালবেলা বলছিল, তুমি যে বলছো সামনের মাস থেকে তুমি আর কাজের দিদিকে রাখবে না, তাহলে তোমার অবস্থাটা কি হবে? তো তোমাদের দাদাভাইকে আমি এটাই বুঝিয়ে পারি না যে কাজের দিদিকে রাখবো না বলেছি তার মানে এটা না যে আমার অনেক বাসনকোসন জমে থাকবে। আমি তো সময়ের কাজ সময়তেই করে ফেলবো, তাই না? আমার তো কোনো অসুবিধা হবে না। তো না জানিয়ে আসলে সেটা হচ্ছে সবথেকে বেশি অসুবিধা। এই দেখো বাইরে ওর বাবার কাছ থেকে নিয়ে এসে মেয়ে ঘরে নিয়ে আসলো। এসে এখন একটা ওষুধ ওর বাকি ছিল, ভিটামিন ডিটা তো ও সকালবেলায় খেয়ে নেয়। আর একটা ওর ওষুধ বাকি ছিল যেটা ওর 6 মাস বয়স অবধি খাবে, ওই ওষুধটা মেয়ে ওকে খাইয়ে দিল। এরপরে জামাকাপড় সব খুলিয়ে সব কিছু মেয়ে রেডি করে নিচে দিয়েছে। তো এই বালিশের ওপরে শুয়ে ওকে তেল ঠেল মাখাই সেগুলো দিয়েছে, এবার ওকে তেল মাখাবো। সকালবেলার তাড়াহুড়োতে এই কাজগুলো এখন করেই ওঠা হয় না, জানো তো। আজকে প্রায় ধরো সেই দিদিরা চলে গেল, প্রায় 2 মাস হয়ে গেল। সবাই যখন বাড়িতে ছিল তারপরে তো একবার ঘরদোর ঝাড়া মোছা সব কিছু পরিষ্কার করেছিলাম, সবাই চলে যাওয়ার পর করেছিলাম। কিন্তু তারপর থেকে এখন অবধি আর কোনো কিছু পরিষ্কার করা হয়নি। এই যে এই বেসিনের সামনে র্যাকগুলো দেখছো না, এই র্যাকগুলোতে ধুলো পড়ে পুরো মানে চড়া পড়ে গেছে। মানে আমি নিজে দেখে আমার নিজেরই অস্বস্তি লাগছে। এই যে বেসিনটা দেখতে পাচ্ছ, আগে সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করতাম, এখন আর সময় হয়ে ওঠে না। সকালবেলায় এত তাড়াহুড়ো করে কাজগুলো হয়ে যায়, তারপরে আর বেলার দিকে আর হয় না। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, নিজেদের রান্নাবান্না করা, মানে 4টে অবধি আমি ফুল দমে ব্যস্ত থাকি। এবারে এই এক্সট্রা কাজগুলো কিছুতেই হয় না। আর সকালবেলা করে যেহেতু ঘর দুয়ারও মোছা হয়ে যায়, এই কাজগুলো কিন্তু আর হয় না। আজকে যেহেতু নিজে ঘর মুছবো, তো সেই কারণে একটু ভালো করে পরিষ্কার করলাম। দেখো নিজের বাড়িঘর পরিষ্কার করা কিন্তু একরকম নিজের হাতে। আর যখনই তোমার বাড়িতে অন্য কেউ কাজ করবে, সে কিন্তু আর নিজের মতো ভেবে কাজ করবে না, ওই ওপর দিয়ে মুছে চলে যাবে। বেসিনের পাশে আমার কিন্তু পুরো জায়গাটাই ফাঁকা, কিন্তু আমি আজকে পরিষ্কার করতে গিয়ে ভালো করে দেখলাম দিদি ওই জায়গাগুলোতে মোছেই না, ওই সামনে দিয়ে একটুখানি মুছে নিয়ে চলে আসে। খাটের তলাটা দিদি মোছেই না, খাটের তলাটা আমি আজকে পুরো ন্যাকড়া দিয়ে হাত দিয়ে মুছে বার করেছি। এইগুলো কি বলো তো, নিজের কাজ নিজে পরিষ্কার করে করা যায়, ওই পরের ভরসায় থাকলে এমনই কাজ হয়। তো আমি তাই মেয়েকে বলছিলাম যে ঘরদোরগুলো দিদি কিভাবে মোছে। আমি এই জল প্রায় 2বার করে পাল্টে নিয়ে এসে মুছেছি, আর দিদি আমার জানো তো 1 বালতি জল দিয়ে পুরো ঘরদোর মুছে ফেলে। আমার
আমার দেখো এইটুকুনি ঘর বাড়ি, তার মধ্যে অর্ধেক জিনিসপত্রতেই ভরা, মোছার আর জায়গা কোথায়। হয়তো তোমাদের ভিডিওতে অনেকটা বড় মনে হয়, কিন্তু আমার ঘর কিন্তু মোটেও এতটা বড় না। ভিডিওতে কেন জানি না এত বড় বড় মনে হয়, যখন আমি এডিট করি তখন আমি নিজেও ভাবি যে সত্যি এতটা বড় বড় মনে হয় কেন আমার ঘরটা। যাই হোক, দেখো মুছছি, দুবার করে মুছেছি, কালো জল বেরাচ্ছে, আবার পাল্টে পাল্টে নিয়ে আসছি। তাই মেয়েকে বলছি, ঘর দুয়ার দেখে মনে হচ্ছে কতদিন মনে হয় মোছা হয় না। যাই হোক, এই মপের মানে হ্যান্ডেলটা তো আমার খারাপ হয়ে গেছে, অনেক কষ্ট করে মুছছি। তো এই যে মেয়ে দেখো আলপনাগুলো দিয়েছে, এইগুলো বেশ মানে ভালো লাগছে না দেখতে, আমার তো বেশ ভালো লাগে দেখতে। যাই হোক, এরপরে এই ঝাড়া মোছাগুলো আমাকে খুব তাড়াতাড়ি করে করতে হবে, সামনেই সব কিছুই সময় আগেই আসছে। এরপরে আস্তে ধীরে করে জানুয়ারি মাসের মোটামুটি দিন 15-20 হবে, তারপরেই একটা একটা করে কাজে হাত দেব। তো বাইরের দিকে আসলাম, ঘর দুয়ার মুছে, এখনও ওদিকে ভাত আর ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ভাত ডাল হতে হতে এবার আমি স্নান করে আসবো। হবে না, সোমবারে দিয়ে দেবো। স্নান করে চলে আসতে আসতে মানে বাইরের কাজটা সামলে আস্তে আস্তেই দেখলাম ভাতও হয়ে গেছে, ডাল সেদ্ধও হয়ে গেছে। ভাবলাম ভাত ডালটা নামিয়ে রেখেই স্নান করতে যাই। বসালাম গরম জলটা হতে হতে ডালটা সম্বার দিলাম। আর আজকে রান্না কিছুই করতে পারিনি, ওই যে তোমাদের বললাম ডাল করেছিলাম, ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা। শীতকালে কিন্তু বেশ একটা ভালো খাবার কিন্তু এইটা। আর মেয়ে আমার খুব একটা তরকারি পছন্দও করে না, ওকে একটু ডাল ভাজা টাজা দিয়ে দিলেই ও খুব খুশি হয়, জানো তো। আর আজকে আর রান্না করার টাইমও পাইনি, প্রায় এখন 3:10-15 হয়ে গেছে সমস্ত কাজ সেরে আসতে আসতে। তো চলো, ভিডিওটাও কিন্তু এই অবধিই আজকে রেখেছি।